ছোট্ট বন্ধুরা, আজ আর তোমাদের রাজা রানী পশু পাখি ভূত পেতনির গল্প বলবো না। আজ একটা সম্পূর্ণ অন্য গল্প বলবো। এর আগে এমন গল্প শোনোইনি। কি গল্প জানতে খুব ইচ্ছে করছে তো? চলো তাহলে দেখি। বিশ্বাসই হচ্ছে না। আমার মাননীয় বিজ্ঞানী বন্ধুগণ, আপনাদের অনেক ব্যস্ততার মধ্যে আপনারা যে এখানে এসেছেন সেজন্য আমি কৃতজ্ঞ। আমি গত 15 বছর ধরে রোবট নিয়ে গবেষণা করছি, তা আপনাদের সকলেরই জানা। সেই গবেষণার ফল আজ সকলের সামনে আমি তুলে ধরব। ডক্টর ভার্গব, আমরা আর ধৈর্য রাখতে পারছি না। আপনার আবিষ্কারটি দেখার জন্য আমরা সবাই উদগ্রীব। প্লিজ ডক্টর ভার্গব। আমিও আর আপনাদের কিন্তু অপেক্ষা করাবো না। এই যে আমার আবিষ্কার দেখুন। এ তো একটা রোবট ডক্টর ভার্গব। আপনি বোধহয় ভুলে গেছেন আমরা এখানে যারা আছি আমরা সবাই রোবট সায়েন্টিস্ট। রোবট তৈরি করা আমাদের কাছে জল ভাত। কি হিসাবে আপনি একটা রোবট দেখাতে আমাদের এখানে ডাকলেন জানতে পারি? না না না, আপনারা এতটা উত্তেজিত হবেন না। প্লিজ প্লিজ শান্ত হয়ে বসুন, আমার কথাটা শুনুন। আপনারা যে রোবট তৈরিতে স্পেশালিস্ট সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমিও এত বছর ধরে একটা সাধারণ রোবট তৈরি করিনি। পুরোটা শুনলে আপনারা বুঝবেন এমন রোবট আমি প্রথম তৈরি করলাম। কোন স্পেশালিটির জন্য আপনি এমন কথা বলছেন? আপনারা প্লিজ প্লিজ শান্ত হন। আমার এই রোবট সত্যি সব থেকে আলাদা, কারণ এর মধ্যে মানুষের সব অনুভূতি আছে। আমাদের যেমন সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না ভালো লাগা খারাপ লাগা রাগ ভয় সমস্ত আছে, তেমনি এই রোবটের মধ্যে সব আছে। পৃথিবীতে আর কোনো রোবটের মধ্যে মানুষের অনুভূতি নেই, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আপনি কি প্রমাণ দেখাতে পারবেন? আপনাদের সমস্যাটা কি? আমাকে নিয়ে এত ঝগড়া করছেন কেন? বিরক্তি লাগছে, বিরক্তি 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 লাগছে। পাপা শোনো, রোবানের একটা জিনিস কিছুতেই আমার মাথায় ঢুকছে না। রোবান আবার কে শোনা? এ কি, নিজের আবিষ্কার করা রোবটকে চিনতে পারছো না? তা এমন অদ্ভুত নাম কেন? বুঝলে না, রোবট হলেও তো ওর মধ্যে মানুষের ফিলিংস গুলো আছে, আর মানুষ মানে তো হিউম্যান, তাই রোবট আর হিউম্যান মিলে রোবান, বুঝেছো? খুব ভালো ভেবেছো মা। এবার বলো তো ওর কোন জিনিসটা তোমার মাথায় ঢুকছে না? আজ রোবানকে খুব বকেছিলাম, ও কাঁদলো ঠিকই, কিন্তু কিছুতেই চোখে জল এলো না। তারপর ভাবলাম বকেছি, একটু হাসাই। ওমা, হা হা করে হাসলো না। এটা কেন হলো পাপা?
ও এই ব্যাপার। যাকে শোনো, এগুলো হলে তো ও পুরোপুরি মানুষই হতো, রোবট তো হতো না, তাই না? ওর মধ্যে মানুষের অনুভূতিগুলো আছে ঠিকই, কিন্তু তা প্রকাশ পাবে শুধু ওর কথায় আর কাজে। তাই ও কাঁদলে চোখ দিয়ে জলও পড়বে না, আর হা হা করে হাসবেও না। কিন্তু হ্যাঁ, তুমি যেমন রাগ হলেই মাঝে মাঝে খেলনা ছুঁড়ে ফেলে দাও, বা মন খারাপ হলে তুমি চুপ করে বসে থাকো, রোবানও দেখবে সেই রকম কিছু করবে। আর তাছাড়া তুমি কি সবসময় মায়ের বকা খেলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদো? রোবনও ঠিক তেমনি ভ্যাঁ ভ্যাঁ করে তো বেবিরা কাঁদে। তবেই দেখো, রোবন তো বেবি নয়, কাঁদবে কেন? এবার আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। আচ্ছা পাপা, তুমি কাজ করো, আমি যাই। রোবন অনেকক্ষণ একা আছে, রেগে গেলে মুশকিল। পাকা বুড়ি আমার। এইভাবে রিনি আর রোবানের দারুণ বন্ধুত্ব হয়ে গেল। রোবান রিনির স্কুলের পড়া মুখস্থ ধরত। জনি জনি ইস পাপা ই ই ই ই। ভুলে গেছো ইটিং সুগার, নো পাপা, নো পাপা। রোবান রিনিকে নানা দেশ বিদেশের রূপকথার গল্প শোনাতো। বাবা, তারপর রাজকন্যার কি হলো? রাজপুত্র এসে তলোয়ারে এক কোপে ডাইনি বুড়িকে মেরে ফেললো। আর ডাইনি বুড়িকে মেরে ফেললো, আর রাজকন্যা রক্ষা পেল? ঠিক বলেছ। তারপর রাজপুত্র রাজকন্যাকে নিয়ে পক্ষীরাজ ঘোড়ায় চেপে নিজের রাজ্যে ফিরে গেল। এইভাবে দিন কেটে যাচ্ছিল। কিন্তু ওদিকে আবার ডক্টর ভার্গব রাবণকে বিদেশি বিজ্ঞানীদের কাছে বিক্রি করে দেবে বলে স্থির করল। ইয়েস, দেন অল রাইট মিস্টার স্টিভেনসন। হ্যাঁ, আপনি টাকাটা পাঠালেই আমি কিন্তু সানডের মধ্যেই রোবটটাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, না, কোনো অসুবিধা হবে না, ওকে মিস্টার স্টিভেনসন। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। রোবানকে তুমি বিক্রি করে দেবে পাপা? হ্যাঁ মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার রোবানকে নিয়ে এক্সপেরিমেন্ট তো শেষ হয়ে গেছে, এবার অন্য বিজ্ঞানীরা ওর ওপর এক্সপেরিমেন্ট করতে চায়। এর জন্য ওরা আমাকে যা পেমেন্ট করবে তা দিয়ে আমি আরো উন্নত রোবট তৈরি করতে পারবো। না পাপা, তুমি কিছুতেই রোবানকে দিতে পারবে না। রোবান, পাপা তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। ইয়েস, দেন অল রাইট মিস্টার স্টিভেনসন। হ্যাঁ, আপনি টাকাটা পাঠালেই আমি কিন্তু সানডের মধ্যেই রোবটটাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, না, কোনো অসুবিধা হবে না, ওকে মিস্টার স্টিভেনসন। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বলো তো? কিভাবে থাকবো? এখানে আমারও কিছু করার নেই। ওরা আমাকে নিয়ে আরো এক্সপেরিমেন্ট করবে। তুমি কিছু করো রোবান, প্লিজ। আমি হেল্পলেস রিনি, রোবট তো ইচ্ছে মতো কিছু করতে পারি না। তুমি ওই কথা বলছো? তোমার একটুও কষ্ট হচ্ছে না? হ্যাঁ তো, খুব হচ্ছে। তাহলে? তবুও আমি কিছু করতে পারবো না। কেন জানো? আমার মধ্যে ইচ্ছে অনিচ্ছে ফিলিংস দুটোই ভরা নেই। তাই আমি ইচ্ছে মতো কোনো কাজই করতে পারবো না। ওদের ইচ্ছে মতোই আমাকে চলতে হবে। না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমি পাপাকে বলবো তোমার মধ্যে ইচ্ছে অনিচ্ছে ভরে দিতে, তাহলেই তুমি তোমার ইচ্ছে মতো কাজ করতে পারবে। সেটা কখনোই সম্ভব নয়। আমি রোবট, আমাকে কন্ট্রোল না করলে চলতে পারি
শোনো রোবট, আমি তোমাকে ইচ্ছে অনিচ্ছের ফিলিংস শেখাবো। তোমার ভালো মন্দের বোধ আছে, তাই তুমি এটাও বুঝতে পারবে, তুমি নিজেই নিজেকে কন্ট্রোল করবে। তুমি করবে কিভাবে? আমি তো চলে যাব। যাবে তো, কিন্তু কারো সঙ্গে নয়, আমার সঙ্গে। তুমি কোথায় চলে গেছিলে? এই যে এটা আনতে, এখন থেকে আমি তোমাকে কন্ট্রোল করব, তাই পাপাও তোমাকে বিক্রি করতে পারবে না। এখন চলো, মা পাপা ঘুম থেকে ওঠার আগেই আমাদের বেরিয়ে যেতে হবে। বেরোবো? আমরা কোথায় যাব? আমার ছোট কাকুর বাড়ি। তুমি উঠতে পারো, তাই যেতে কোনো সমস্যা হবে না। তুমি আমাকে ওখানে নিয়ে চলো, ছোট কাকু পাপার সাথে কথা বলে সব ঠিক করে দেবে। না না না, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। কিন্তু রিমোট আমার কাছে, তুমি কিছুই করতে পারবে না। ইয়াহু! আমরা এসে গেছি, ওই তো ছোট কাকুর বাড়ি। পাপা তোমার জিপিএস সিস্টেমটা সত্যি দারুণ বানিয়েছে। রোবন, ওই যে ছাদটা, ওখানে ল্যান্ড করো। রোবন, আমার কিন্তু খুব মজা লাগছে। দেখো না, ছোট কাকু এত রাতে আমাদের দেখে কেমন চমকে যায়। মনে হয় ভয় পেয়ে যাবে। চলো 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 যাই। দাদা, মাথাটা ঠান্ডা করো। ও কি অত বোঝে? ছেলে মানুষ। তাছাড়া অন্য কোথাও তো আর যায়নি, আমার এখানেই আছে। আমি ওকে বোঝাবো, তারপর না হয় ওকে তোর কাছে দিয়ে আসবো। কেমন? ওকে এখানে আনবি না। ওর এত সাহস হয় কি করে? কাল রোবটটাকে ডক্টর স্টিভেনসনের কাছে না পাঠাতে পারলে আমার ফেস লস হয়ে যাবে, বুঝতে পারছিস? আরে এখনই ফেস লসের কথা আসছে কেন? রোবটের তো কোনো ক্ষতি হয়নি। তুই এসে ওটা নিয়ে গিয়ে প্যাক করে পাঠিয়ে দে। শুধু শুধু মাথা গরম করিস না। এত কিছু করেও তোমাকে রাখতে পারলাম না। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হাউ স্ট্রেঞ্জ! তোর রোবট মানুষের মতো দুঃখ পায় রিনি? এ যে ভাবাই যায় না। হ্যাঁ ছোট কাকু, মানুষের মতো ওর সব রকম ফিলিংস আছে, তাই তো ওকে ছাড়তে আমার এত কষ্ট হচ্ছে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা রিনি, তোর পাপাকে বললেই তো এরকম আরেকটা রোবট তোকে বানিয়ে দেবে। কিন্তু সেটা তো আর রোবান হবে না, রোবান হবে না, রোবান হবে না। খুবই সমস্যা হলো দেখছি। এদিকে মেয়েটাও বুঝছে না, ওদিকে দাদারও রাগ কমছে না। আমি যে কোন দিক সামলাবো? রাইট রাইট, প্রবলেম প্রবলেম। হ্যাঁ, প্রবলেম মানে বড় প্রবলেম। আর এর সলভের উপায় আমাকেই বের করতে হবে, বুঝেছ রোবান কুমার? যেমন তুমি তেমন তোমার মেয়ে। তুমিও রোবটটা বিক্রি করবে আর মেয়েও তাকে ছাড়বে না। হাউ স্ট্রেঞ্জ! তোর রোবট মানুষের মতো দুঃখ পায় রিনি? এ
এই যে ভাবাই যায় না। হ্যাঁ ছোট কাকু, মানুষের মতো ওর সব রকম ফিলিংস আছে, তাই তো ওকে ছাড়তে আমার এত কষ্ট হচ্ছে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা রিনি, তোর পাপাকে বললেই তো এরকম আরেকটা রোবট তোকে বানিয়ে দেবে। কিন্তু সেটা তো আর রোবান হবে না, রোবান হবে না, রোবান হবে না। খুবই সমস্যা হলো দেখছি। এদিকে মেয়েটাও বুঝছে না, ওদিকে দাদারও রাগ কমছে না। আমি যে কোন দিক সামলাবো। আমার জ্বালাতনের আর শেষ নেই। ওখানে যে কি করছে কি খাচ্ছে কে জানে। স্কুলটা ছুটি আছে বলে রক্ষে, তা না হলে। রোবান, দেখেছো তো তোমাকে আমি কত ভালোবাসি। মা পাপাকে ছেড়ে এখানে একা একা আছি। একা কেন? তোমার সঙ্গে আমি তো আছি। তুমি তো আছোই, আসলে মা পাপাকে ছেড়ে কখনো একা থাকিনি তো তাই। ড্রয়িং করতে পারো তো? তা পারি, কিন্তু তুমি? আমি? তুমি যা বলবে, আমার তো কোনো ইচ্ছে নেই। কি মজা! আমি ছোট বলে আমাকে সবার কথা শুনে চলতে হয়। এবার থেকে আমার কথা শুনে চলার একজন হলো। নিশ্চয়ই শুনবো, কিন্তু তুমি আমাকে সেলফ কন্ট্রোলড রোবট বানাবে বলেছিলে, তার কি হবে? সে তো করব, ওটা নিয়ে পরে ভাববো। আগে আমার কথাটা শোনো। আজ রাতে কিন্তু এখান থেকে পালাবো, নইলে ছোট কাকু আমাকে সকালে ঠিক বাড়িতে দিয়ে আসবে। গুড গুড, খুব ভালো, খুব ভালো। তুমি এ কথা বলতে পারলে রোবান? আমি তোমাকে রাখার জন্য এত কাণ্ড করছি, আর তুমি বলছো আমাকে মা পাপার কাছে দিয়ে আসলে ভালো হবে? মোটেও তুমি আমাকে শুধু রাখার জন্য এত কিছু করছো না। তোমাকে যেহেতু সবার কথা শুনে চলতে হয়, তাই তুমি চাইছো তোমার কথা শুনে চলার জন্য কেউ থাকো। মোটেই না, তুমি খুব খারাপ রোবান, ভেরি ব্যাড। শোনো রিনি, সত্যি মিথ্যে আমি বুঝি না। আমি তো রোবট, তাই আমার লজিক চিপের সাহায্যে আমি যা সেন্স করি তাই বলি। এর বাইরে আমি কিছুই জানি না, জানি না। তোমার লজিক চিপ ভুল। আমি তোমার বেস্ট ফ্রেন্ড। সেটা ঠিক, কিন্তু লজিক চিপ ভুল নয়। তাহলে আমার কথাটা শোনো, চলো আমরা এখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাই। কিছুতেই না, এবার আমার রাগ হচ্ছে। আমার অ্যাঙ্গার চিপগুলো কাজ শুরু করছে। তোমার রাগের সুইচ অফ করে দিলে রাগ বন্ধ হয়ে যাবে। রাইট রাইট, ইউ আর রাইট। রোবান, রোবান, এত রাগ করলে তুমি? না, কষ্ট হয়েছে। যাক, ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে কাজটা সারতে হবে। রোবানকে অর্ডিনারি রোবট বানাতে হবে। রিমোটটা কোথায় গেল? উফ, রিমোটটা দূর বাবা। এই যে রিমোট। কি সাংঘাতিক, শুনেও ভয় পাচ্ছে না। ভয় দুঃখ সবই আছে, শুধু ইচ্ছে আর অনিচ্ছে নেই। এবার আমি এটাকে অর্ডিনারি রোবট বানাবো। তোমার এই এক্সট্রা অর্ডিনারি জিনিসগুলো না থাকলে রিনিরও ঝোঁক কেটে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। না না, স্টপ স্টপ। আমার মধ্যে তোমাদের মতো ফিলিংস গুলো আছে। এই স্পেশালিটির জন্যই ডক্টর স্টিভেনসন আমাকে কিনতে চেয়েছেন। ফিলিংস গুলো না থাকলে উনি ডক্টর ভার্গবকেই খারাপ ভাববেন। ডক্টর ভার্গবের সম্মান নষ্ট হবে, সেটা ভালো হবে না, ভালো হবে না। তাই তো। তাহলে এখন কি করব আমি? তোমাকে কিছু করতে হবে না, আমি ফিলিংস চিপগুলো ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। তাহলে আমি অর্ডিনারি রোবট হয়ে যাব। দেখো।
সত্যি অসাধারণ, তোমার তুলনা নেই রোবান। তুমি খুব খারাপ রোবান, খুব পচা। আমাকে তুমি একটুও ভালোবাসো না। তুমি ওই ডক্টর স্টিভেনসনের কাছেই যেতে চাও, তাই তো? ঠিক আছে, তাই যাও। আমার তোমাকে দরকার নেই। আমি এক্ষুনি বাড়ি ফিরে যাচ্ছি, আর কখনো তোমার কাছে আসবো না। তোমার ওয়ার্ল্ড ফেমাস হতে ইচ্ছে হচ্ছে, তাই হও গিয়ে। কি রে রিনিশোনা, চল, নইলে তোকে পৌঁছে আমার অফিস যেতে আরো দেরি হয়ে যাবে। চল মা, চল চল। হ্যাঁ ছোট কাকু, চলো। ভালো থেকো রিনি। গুড বাই, গুড বাই, গুড বাই। এরপর রোবানকে ডক্টর স্টিভেনসনের কাছে পাঠিয়ে দেওয়া হলো। ডক্টর স্টিভেনসন আরও গবেষণা করে রোবানকে আরও উন্নত মানের করে তুললেন। এখন রোবানের মানুষের মতো বুদ্ধি তো আছেই, ইচ্ছে অনিচ্ছে সব আছে। রোবান এখন মিউজিয়ামে। দেশ বিদেশ থেকে অনেক লোক রোজ ওকে দেখতে আসেন। রোবান সকলকে খুশি করে, শুধু নিজে খুশি হয় না, কারণ ও এখনো ওর বেস্ট ফ্রেন্ড রিনিকে ভুলতে পারেনি। আজ আমরা দেখব দস্যু রত্নাকর কিভাবে হয়ে উঠলেন মহর্ষি বাল্মীকি। আমরা সবাই জানি দস্যু রত্নাকরের পাপের ভাগীদার তার বাবা, মা, তার স্ত্রী কেউ হতে চায়নি। তারপর রত্নাকর ভগবান ব্রহ্মা আর নারদের পরামর্শে রাম নাম জপ করতে বসলেন। দস্যু রত্নাকর শুরু করলেন এক গভীর তপস্যা। মরা 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 রাম মরা রাম 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 মরা 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 রাম মরা রাম 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 মরা 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 রাম মরা রাম 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 মরা 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 রাম মরা রাম 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 মরা 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 রাম মরা রাম 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 নাম? এই রাম নাম কোথা থেকে আসছে? কে করছে এই রাম নাম? তাও এত বছর পরে? তাহলে কি এতদিনের চেষ্টার পর দস্যু রত্নাকর তার জিহ্বার জড়তা জয় করতে পেরেছে? রাম নামের দ্বারা তার মনকে শুদ্ধ করতে পেরেছে? না না না, একবার সচক্ষে দেখতে হবে, না দেখে মনে শান্তি আসছে না। রাম 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই তো রাম নাম শোনা যাচ্ছে, কিন্তু কই
কোথাও তো কেউ নেই, কাউকে তো দেখতে পাচ্ছি না। রাম রাম রাম। এই তো এই তো এই তো সেই উইয়ের ঢিবি, এর ভেতর থেকেই তো রাম নাম আসছে। তার মানে দস্যু রত্নাকর তার দীর্ঘদিনের সাধনায় সিদ্ধি লাভ করেছে, তার মনকে শুদ্ধি করতে পেরেছে। তার মানে দীর্ঘ 60,000 বছর পর রাম মাহাত্ম্য প্রচারের সময় এসেছে। কিন্তু তার আগে এই উই ঢিবি অর্থাৎ বল্মীকের থেকে রত্নাকরকে উদ্ধার করা প্রয়োজন। রাম 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 রাম। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। দেবরাজ ইন্দ্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনে আজ আমি আপনাকে স্মরণ করেছি। আদেশ করুন প্রজাপতি। দীর্ঘ 60,000 বছর একাগ্র তপস্যায় রাম নাম জপ করে রত্নাকরের পাপ মুক্তি হয়েছে। এই রাম নাম জপ করতে করতে দস্যু রত্নাকরের চারিদিকে উই পোকা অর্থাৎ বল্মীকের আবরণ সৃষ্টি হয়ে গেছে। তাই পরবর্তী 7 দিন এমন বৃষ্টিপাতের সৃষ্টি করুন যাতে এই মাটির তৈরি কঠিন উইয়ের ঢিবির আবরণ গলে গিয়ে নতুন এক রত্নাকরের প্রকাশ ঘটুক। যথা আজ্ঞা প্রজাপতি ব্রহ্মা। রাম 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 রাম। রত্নাকর, 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 তোমার দীর্ঘদিনের তপস্যা পূর্ণ হয়েছে। আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। দীর্ঘ 60,000 বছর পর অপেক্ষার অবসান ঘটেছে, তোমার পাপ মুক্তি ঘটেছে। এই দীর্ঘ সময় ধরে একাগ্র তপস্যায় রাম নাম জপ করে তুমি তোমার মনকে শুদ্ধি করতে পেরেছ। ওই পোকার ঢিবি অর্থাৎ বল্মীকের থেকে বেরিয়ে দস্যু রত্নাকরের এক নবজন্ম লাভ হয়েছে। আর এই নবজন্মের সাথে সাথে তোমার কর্মজীবনও পরিবর্তন হয়েছে। আর তোমার কর্মজীবনের সাথে সাথে তোমার এক নতুন নামকরণ হওয়া বাঞ্ছনীয়। এই নবজন্ম তো আপনারই দান। এই জীবনে আপনি আমার পিতৃসম প্রভু, তাই আমার নতুন নামকরণ আপনি নিজেই করুন। আচ্ছা, বেশ বেশ। তোমার কোনো মাতৃগর্ভে জন্মগ্রহণ হয়নি, বল্মীক অর্থাৎ উইয়ের ঢিবি ভেদ করে তোমার জন্ম হয়েছে। তাই আজ থেকে তোমার নাম বাল্মীকি। বাল্মীকি? হ্যাঁ পুত্র, হ্যাঁ, তুমি আর দস্যু রত্নাকর নও। আজ থেকে তুমি হলে বাল্মীকি। রাম মাহাত্ম্য বর্ণনা করাই তোমার এই নবজন্মের এক এবং একমাত্র কাজ হবে, এবং তার জন্য সর্বপ্রথম তোমাকে রামায়ণ রচনা করতে হবে। রামায়ণ? সেখানে তুমি ছন্দবদ্ধভাবে শ্রীরামের জীবন ও কীর্তি কবিতার আকারে লিখবে, আর পৃথিবীবাসী সেই রামায়ণ পড়ে এবং শুনে
রাম মাহাত্ম জানবে। কিন্তু সে কি করে সম্ভব প্রভু? আমি যে এক বিদ্যাহীন মানুষ, আমি কি করে রামায়ণ লিখব প্রভু? চিন্তা করো না বৎস, তোমার জিহ্বায় স্বয়ং দেবী সরস্বতী নিজে এসে অবস্থান করবেন। তুমি শুধু শুদ্ধাচারী হয়ে থেকো। যথাজ্ঞা প্রভু। প্রণাম গুরুদেব। এসো ভরদ্বাজ, এসো, আসন গ্রহণ করো। আজ ভোরবেলা স্বপ্নে আপনাকে দেখলাম, খুব চিন্তান্বিত মনে হলো। কুশল সংবাদটি নিতে ছুটে এলাম আপনার কাছে। আমি বন্ধনহীন সংসার ত্যাগী এক মানুষ। চিন্তা করবার আমার তো কোনো কারণ নেই। গুরুদেব, সেটা আমার জ্ঞাত রয়েছে, তবুও ভাবলাম আপনার যদি কোনো শারীরিক গোলযোগ দেখা দিয়ে থাকে। যদিও তুমি আমার শিষ্য ভরদ্বাজ, তবে আমি কিন্তু জন্ম বিচারে তোমার থেকেও কনিষ্ঠ। দীর্ঘ 60,000 বছর তপস্যার শেষে সবে মাত্র কদিন আগেই আমি নবজন্ম লাভ করেছি। সেটা কিন্তু ভুলে গেলে চলবে না ভরদ্বাজ। আপনারই মতো আপনার রসিকতাও অত্যন্ত কোমল ও মনোরম। হবে হয়তো ভরদ্বাজ, কিন্তু আমার এই নতুন জীবনের লক্ষ্য যে কেবল রসিকতা করা নয়। কিছুই তো বুঝতে পারছি না যে কিভাবে আমি প্রভুর আদেশ পালন করব। কিন্তু আমি যে বড় ক্লান্ত হয়ে উঠছি। এভাবে কর্মহীন হয়ে বসে থাকতে আর যে ভালো লাগছে না। এত ব্যাকুল হবেন না। আদেশ যখন প্রভু দিয়েছেন, তবে তা পূরণের পথও তিনিই দেখাবেন। সেই আশাতেই তো বসে আছি ভরদ্বাজ, তাছাড়া যে আর কোনো উপায়ও নেই। আজ যখন আমি তাড়াতাড়ি চলে এসেছি, তখন বরং চলুন আজ ওই উত্তরের সরোবরটিতে যাওয়া যাক। মনটাও একটু শান্তি পাবে। ঠিক আছে, চলো তবে। আমরা কখন কি করব আর কখন কি বলবো, তা সবই পূর্ব নির্ধারিত। সেই কথা তো আপনিই বলেন। তাহলে আপনি এইটাই ভাবুন না, এই যে আপনি এই মুহূর্তে কর্মহীন হয়ে রয়েছেন বলে কষ্ট পাচ্ছেন, সেটা কিন্তু প্রভুরই ইচ্ছে। সেটাই ভাবার চেষ্টা করি সব সময়, তবুও মাঝে মাঝে। আর কোনো চিন্তা করবেন না। এই তো সরোবর চলে এসেছে। চলুন চলুন, আমরা বরং সরোবরে নেমে জল ভরে নিই। ঠিক আছে, ঠিক আছে, তবে তাই হোক। কি শীতল জল, মনটা যে জুড়িয়ে যাচ্ছে। সত্যি, শরীরে ছোঁয়া মাত্রই মনে হচ্ছে শরীরের সাথে সাথে মনও পবিত্র আর স্নিগ্ধ হয়ে যাবে এই জলে অবগাহন করলে। ভরদ্বাজ, তুমি এই কমণ্ডলু পূর্ণ করে কুটিরে ফিরে যাও, আর আমি এই সরোবরের শীতল জলে মন শান্ত করে স্নান করে আসি। বেশ, তাই করুন। আপনি না হয় মন শান্তি করে স্নান করে নিন। ওদিকটা না হয় একটু ঘুরে দেখে আসি স্নান করবার আগে। তুমি কুটিরে ফিরে যেও তোমার কাজ হয়ে গেলে। যথা আজ্ঞা গুরুদেব। বাহ, কি সুন্দর ফুল, কি মিষ্টি তার গন্ধ। যেমন সুন্দর দেখতে, তেমনি সুন্দর এর গন্ধ। আর এই মনোরম স্থান, মনটা যে ভরে যাচ্ছে।
অবশ্য এমন সুন্দর জায়গায়, এমন সুন্দর মনোরম পরিবেশে যে চারিদিকে ভালোবাসার দৃশ্যই ছড়িয়ে থাকবে, সেটাই তো স্বাভাবিক। আরে এ কোন দুরাচারীর কাজ! কত যত্ন নিয়ে, কত ভালোবাসা দিয়ে প্রকৃতি এই জুটিকে সৃষ্টি করেছে। এত সাহস কোন নরাধমের এমন দুটি প্রাণীকে প্রকৃতির সেই ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে আলাদা করে দেয়? কোন পাষণ্ডের এই বিরহী কান্না দেখে এত আনন্দ হয়? তাহলে তুই সেই পাপিষ্ঠ, তুই এই দুষ্কর্ম করেছিস। কি আনন্দ পেলি এইভাবে চিরজীবনের মতো একটা যুগলকে আলাদা করে দিয়ে? তুই কি সুখ পেলি বল? অপরাধ নেবেন না মুনিবর, নিষাদদের একমাত্র ধর্মই হলো বন্য প্রাণী শিকার করা। কি অসহায় নিরীহ প্রাণীকে এইভাবে হত্যা করা তোর ধর্ম? এটা কোন ধর্মের পরিচয়? ধর্মের নাম দিয়ে তুমি পাপ কাজ করে চলেছ। ঠিক আছে, যদি নিষাদদের ধর্ম এটাই হয় যে নিরীহ প্রাণীদের এভাবে মেরে ফেলা, তাহলে নিষাদরা কোনোদিন সমাজে উচ্চ পদমর্যাদা লাভ করতে পারবে না। এটা আমার অভিশাপ। কিন্তু মুনিবর, মা নিষাদ প্রতিষ্ঠানং তমগ্গম শাশ্বতীয়সমা যৎ ক্রঞ্চ মিথুনাদেকম অবধি কম্মহি তমঃ। গুরুদেব, কিছু হয়েছে? এত তাড়াতাড়ি আপনি ফিরে এলেন? আজ একখানা এমন অদ্ভুত কাণ্ড হলো। কি কাণ্ড গুরুদেব? কি হয়েছে? এক নিষাদ পুত্র আজ বনের মধ্যে একটি ক্রঞ্চকে তীরবিদ্ধ করে হত্যা করে। সে বলে এটাই নাকি তার ধর্ম। আমি রেগে গিয়ে তাকে অভিসম্পাত করি। এটাই তো উচিত গুরুদেব। অন্যায় যখন করেছে, শাস্তি তো তখন পেতেই হতো। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু অভিশাপ যখন আমি তাকে দিই, তখন সেই অভিশাপ আমার মুখ দিয়ে সংস্কৃত ভাষায় উচ্চারিত হয়। শুধু তাই নয়, পংক্তি দুটি ছিল সমান লয় বিশিষ্ট, ছন্দবদ্ধ, একেবারে গান গাইবার যোগ্য। মা নিষাদ প্রতিষ্ঠানং তমগ্গম শাশ্বতীয়সমা যৎ ক্রঞ্চ মিথুনাদেকম অবধি কম্মহি তমঃ। ভরদ্বাজ, এটাই কি তাহলে শ্লোক? এই কি তবে শ্লোক রূপে পরিচিত হবে পরবর্তীকালে? গুরুদেব, আমার বিচার বুদ্ধিতেও তো সেটাই মনে হচ্ছে। একেই বোধহয় শ্লোক বলে। কিন্তু এমন কথা আমার মুখ দিয়ে কিভাবে বেরোলো? আর এই শ্লোকের অর্থই বা কি? মা নিষাদ প্রতিষ্ঠানং তমাগম শাশ্বতী সমা যৎ ক্রঞ্চ মিথুনাদেকম অবধি কামমহি তমা। হে প্রভু, এ আমি কি উচ্চারণ করলাম? আমার মুখ দিয়ে কি কথা বের হলো? আমি তো এর এক বর্ণ বুঝতে পারলাম না। এর কোনো কিছুই আমার জ্ঞাত নয়। হে প্রভু, তুমি আমায় সঠিক পথ দেখাও। প্রভু, আমাকে সঠিক পথ দেখাও। প্রভু, বাল্মীকির মুখ দিয়ে শ্লোক নির্গত হয়েছে। এবার চাইলেই তো বাল্মীকি রামায়ণ রচনা করতে পারেন। ঠিক বলেছেন দেবর্ষি, কিন্তু রামায়ণ বর্ণনা করার ক্ষমতা জন্মালেও বাল্মীকি মুনির মধ্যে এখনো একটা বিষয়ের অভাব রয়েছে। তা কি প্রভু? শ্রীরামের জীবন, তার কার্যকলাপ এবং আনুষঙ্গিক ঘটনাবলী সম্পর্কে বাল্মীকি এখনো অবহিত নন। তা অবশ্য ঠিক। তাই এবার আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনি নিজে দায়িত্ব নিয়ে রামায়ণের ঘটনাবলী বিস্তারিত বর্ণনা করে বাল্মীকিকে রামায়ণ রচনায় উদ্বুদ্ধ করবেন। যথা আজ্ঞা প্রভু। নারায়ণ নারায়ণ।
মা নিষাদ প্রতিষ্ঠানং তমাগম শস্যতি সমা যৎ ক্রঞ্চ মিথুনাদে কমবধি কামমহিতমা। নারায়ণ নারায়ণ। বাল্মীকি, দেবর্ষি নারদ, আপনি স্বয়ং আমার দরজায় এসেছেন। নারায়ণ নারায়ণ। আসুন দেবর্ষি, আসুন, গ্রহণ করুন। প্রভুর আদেশ আমার রামের মাহাত্ম্য শ্লোকের মাধ্যমে প্রচার করতে হবে, কিন্তু আমি সে কাজ কিভাবে করব সেটাই তো বুঝতে পারছি না। তার উপর আজ সকালে সংস্কৃত ভাষায় আমার মুখ দিয়ে দুটো ছন্দবদ্ধ সমলয় বিশিষ্ট পংক্তি নির্গত হয়েছে, যার অর্থ পর্যন্ত আমি জানি না। একেই কি শ্লোক বলে দেবর্ষি? হ্যাঁ বাল্মীকি, একই শ্লোক বলে। আর ঠিক এমনি ভাবেই একের পর এক শ্লোক লিখে তুমি রামায়ণ রচনা করবে, আর সেই রামায়ণের কাহিনী আজ আমি তোমাকে বলবো। আমি শুনতে অত্যন্ত আগ্রহী প্রভু। শোনো তবে। সূর্যবংশীয় রাজা দশরথের কোলে স্বয়ং শ্রী বিষ্ণু রাম নামে জন্ম নেন। রাবণকে বধ করার জন্যই তিনি ধরাধামে মানব অবতার হিসেবে আবির্ভূত হন। এই হলো শ্রীরামের আখ্যান। এই কাহিনী শুনে আমি মুগ্ধ হয়েছি দেবর্ষি, কিন্তু আমি কি এর সঠিক বর্ণনা লিখতে পারবো দেবর্ষি? যদি কোনো ভুল লিখে ফেলি? ভুল হবার কোনো সুযোগই নেই। তুমি শ্লোকের মাধ্যমে যা লিখবে তাই অক্ষরে অক্ষরে সত্যি হবে। আমার মুখে তুমি যা যা ঘটনা শুনলে সেগুলি সুন্দর করে সাজিয়ে লেখো। আর যেসব ঘটনা তুমি এখনো জানো না সেগুলো তুমি লিখতে বসে আপনিই জানতে পারবে। এই পৃথিবীতে যতদিন পাহাড়, নদী, আকাশ, গিরিখাত এই সব কিছু রয়েছে, ততদিন রামায়ণের গল্প লোকের মুখে মুখে ঘুরবে। এই কথাটি সব সময় মনে রাখবে। আর যতদিন পৃথিবীতে রামায়ণ থাকবে ততদিন মানুষের মনে তোমার নামও সর্বদা উজ্জ্বল হয়ে থাকবে। আশীর্বাদ করুন আমায়, যাতে আমি আপনার দেওয়া এই দায়িত্ব অত্যন্ত সুষ্ঠুভাবে পালন করতে পারি। নারায়ণ নারায়ণ। এইভাবেই মহর্ষি বাল্মীকি শুরু করেছিলেন মহাকাব্য রামায়ণ রচনা। ভারতীয় পুরাণ ইতিহাসে চির অমর হয়ে রইলেন বাল্মীকি। এই গোকুল চাটুর্যকে শুধু এই গ্রাম নয়, আশেপাশের আরো 5টা গ্রামও এক ডাকে চেনে। বাচ্চা বুড়ো সবাই সমীহ করে। আর তুমি আমার নিজের মেয়ে হয়ে এই কাজ করলে। শোনো, জবা আমাদের মেয়ে, ওর সুখের থেকে আর কিছুই আমাদের কাছে বড় নয়। তোমার কাছে হতে পারে, কিন্তু আমার কাছে নয়। জমিদার গোকুল চাটুর্যের জামাই গায়ে গায়ে মাঠে ঘাটে যাত্রা করে বেড়ায়, এটা কিছুতেই মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমার মেয়ের জন্য লোকের কাছে আমি আমার মান সম্মান খোয়াতে রাজি নই। ওর কথাটা তুমি একবার ভাববে না? ভাবার তো কিছু নেই। ও আমার সম্মানের কথা ভেবেছিল। তাও ও যদি ওই বাউন্ডুলে ছেলেটাকে ছেড়ে চলে আসে, আমি আবার ওকে আমার মেয়ে বলে কাছে টেনে নেব। ছি ছি ছি, আমার তো ভাবতেই লজ্জা করছে। এ তুমি কি বলছো? ওদের বিয়ে হয়ে গেছে। এখন জবা যদুকে ছেড়ে আসবে কি করে? না আসতে পারলে আসবে না, তবে আমার বাড়িতে ওর কোনো জায়গা হবে না। আমি মনে করবো আমার কোনো মেয়ে নেই। তুমি
তুমি ওর সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না। না না, এ হতে পারে না। জবা মা, জবা, জবা রে। জবা, জবা রে, জবা, ও জবা, 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 জবা। উফ, তুই এখানে? ও কি রমা, কি হয়েছে? এত দৌড়চ্ছিস কেন? হরি, তোর স্বামী এসেছে রে। কি বললি? উনি এসেছেন? কোথায়? তুই কার থেকে জানলি? আরে মিত্তির বাড়ির ছেলেরা দেখেছে, যদু দাদাদের দল পাশের গায়ে যাত্রা করতে এসেছে, আবার এ গায়েও নাকি আসবে। কি বলছিস তুই? এক্ষুনি ঘরে যাই আমি, যদি যদু ঘরে আসে। এই যে নবাব নন্দিনী, হ্যাঁ, খুব তো টোটো করে বেড়াচ্ছ। এদিকে আমার ধারটা যে শোধ করতে হবে সে কথা খেয়াল আছে? হ্যাঁ, কি জ্বালা, অনেকদিন তো হলো। খুব খেয়াল আছে কাকা, আমায় আর কটা দিন সময় দিন। কি জ্বালা, চাল ডাল মিলিয়ে পুরো 16 আনা। আবারও মনে করিয়ে দিলাম, খাওয়া হয়ে গেল আর ভুলে গেলাম, এমনটা যেন না হয়। হ্যাঁ, কি জ্বালা রে বাবা। ও আবার কেমন কথা কাকা? সই তো বললো তোমার ধার শোধ করে দেবে, আর আমার সই নবাব নন্দিনী না হলেও জমিদার নন্দিনী তো বটেই, সেটা তুমিও জানো। হ্যাঁ, তা জানবো না কেন? কি জ্বালা, বাবা জমিদার, স্বামী যাত্রা করে বেড়ায়। হ্যাঁ, কিন্তু বলি, এসব জেনে আমার লাভটা কি? কি জ্বালা বলো। আমার ধারটা শোধ করে দিক, আমি আর কিছু বলবো না। কালকের মধ্যেই আমার ধারটা শোধ করে দিও। কি জ্বালা, কি জ্বালা রে বাবা। তাই দেবো কাকা। রমা চল। জবা, আমি ভেবে পাই না তুই যদুদাকে কি দেখে বিয়ে করলি বলতো? তোর এত ভেবে কাজ নেই, আমার সোনা সই। এখন পা চালিয়ে চল দেখি। কি আক্কেল বলতো যদুটার, অমন সোনার প্রতিমা বউকে ফেলে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, একটু মায়াও হয় না? যা বলেছিস, আহারে বউটার মুখের দিকে তাকালে ভারী মায়া হয়, একেবারে লক্ষ্মী প্রতিমা। কি দেখে যে ওই যদুটার গলায় মালা দিল মেয়েটা, কে জানে। সংসারে মন নেই, খালি যাত্রা দলে থেকে টোটো করে ঘুরছে। বউটা যে কি খাচ্ছে কি করছে সেদিকে কোনো মন নেই। বাবা ভোলানাথ, তুমি দেখো যদু যেন একটি বার ঘরে আসে। তুমি ঘরের দিকে ওর মন ফিরিয়ে দাও ঠাকুর, তুমি মুখ তুলে চাও ঠাকুর, তুমি মুখ তুলে চাও। জবা, কে? যদু, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে তুমি? এই তো এক্ষুনি পালা শেষ হলো, তাই একটু ফাঁক পেতেই চলে এলাম। ওখানে কেন? এসো, ঘরে এসো। ঘরে ঢুকে আর কি করবো জবা, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। দলের অধিকারীর কড়া নিয়ম, ছুটি না পেলে কোথাও যাওয়া চলবে না। তোমার জন্য আমার খুব মন কেমন করছিল, তাই একটু ঘুরে গেলাম। দেরি হলে কিন্তু মুশকিল হবে। সবাই বলছিল আমাদের গ্রামে তোমরা পালা করবে। হ্যাঁ ঠিকই তো, ওখানের পালা শেষ করে এখানে আসবো। গ্রামের মোড়ল বায়না করে এসেছে। তখন কিন্তু তোমাকে আসতে হবে, বলে দিলাম। হ্যাঁ গো, নিশ্চয়ই আসবো। অধিকারী মশাইকে আগে থেকেই বলে রাখবো, উনি নিশ্চয়ই না করবেন না। কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। আমি কিন্তু খুব আশা করে থাকবো যদু। আচ্ছা বেশ, আসছি। যদু, যদু। হ্যাঁ রে জবা, কি ব্যাপার বলতো?
আজ সারাদিন কোথায় ছিলি তুই? কোথায় আর থাকবো, ঘরেই ছিলাম। ভুলে গেলি কাকার ধার শোধ করতে হবে, তাই এই বাসনগুলো গুছোচ্ছিলাম, বিক্রি করে পয়সা আনবো বলে। আচ্ছা, এখন রাগ দেখি এসব। এবার উঠে ভালো করে চান করে সেজে গুজে তৈরি হয়ে নে। কেন সাজবো কেন রে? সাজবো কেন মানে, আজ যদুদার যাত্রা আছে না মোড়লের বাড়িতে। হতভাগী সব ভুলে বসে আছে, তোর স্বামী যে শিব সেজেছে। হ্যাঁ তাই তো, আজ যে দক্ষযজ্ঞ পালা হবে। সবই তো জানো দেখছি, তবে অমন ভুলে যাবার ভান করছিলে কেন বাপু? তোমার অত ঢং কিসের বুঝি না বাপু। কি বলিস রমা? ও কেমন কথা দিদি, ঢং করবে কেন? অত বড় ঘরের মেয়ে হয়েও আমার সইয়ের কোনো অহংকার নেই, একদম মাটির মানুষ। হ্যাঁ, বড় ঘরের মেয়ে এসে হা ঘরের বউ হয়েছে, একটা ভালো কাপড়ও তো জোটে না। ওকে পালা দেখার জন্য ডাকছিস? ছি 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 ছি, আমার তো ভাবতেও লজ্জা করছে ওর সাথে পালা দেখবো। আমার দু হাতে দেখেছিস সোনার বালা, সোনার কাঁকন, ওর সাথে বসে পালা দেখলে পাড়ার লোকের কাছে মান থাকবে? তাহলে তুমি যেও না আমাদের সাথে, আমি তো সইয়ের সাথে বসেই পালা দেখব। আচ্ছা জবা, এখন আসি রে, বিকেলে তৈরি থাকিস, আমি এসে ডেকে নিয়ে যাব। সাক্ষাৎ যেন মহাদেব নেমে এসেছেন। কি জবা, যাত্রা কেমন লাগলো? ভীষণ ভালো। জানো তো, তোমাকে দেখে মনে হচ্ছিল সত্যি সত্যি শিব মর্তে নেমে এসেছেন। সত্যি? তাহলে আমার সাজটা দারুণ হয়েছিল বলো। সে আর বলতে, তবে দক্ষযজ্ঞের সতী আর আমার মধ্যে কোনো তফাৎ নেই, দুজনের কাহিনী এক। এ কথা কেন মনে হলো তোমার? ভেবে দেখলে তুমিও বুঝবে। সতী কত বড় ঘরের মেয়ে, কিন্তু ভালোবেসে বিয়ে করলো ভিখারি শিবকে, আমার মতো, তাই না? আর শিবের যেমন কোনো সংসারের চিন্তা ছিল না, সারাদিন ঘুরে বেড়াতো, তুমিও তেমনি ঘুরে ঘুরে যাত্রা করে বেড়াও, সংসারে একটুও মন নেই। সত্যি আমার এবার সংসারে একটু মন দেওয়া উচিত। আচ্ছা, তোমার বাবার প্রাণে কি একটু দয়া মায়া নেই? আমাকে না হয় না ডাকলো, কিন্তু পালা পার্বণে তোমাকে তো নিয়ে যেতে পারে। তুমি তো তার একটাই মেয়ে, কিভাবে এমন মুখ ফিরিয়ে থাকতে পারে কে জানে। যাওয়ার কি আর মুখ আছে? কেন, তোমারও কি আমার মতো গরিব ছেলেকে বিয়ে করবার জন্য আফসোস হচ্ছে? মোটেই তা নয়, গরিব বড় লোকের জন্য নয় গো, তোমার এই ভবঘুরে জীবনটার জন্যই আমার যত মুশকিল। তুমি যদি একটু সুস্থির হয়ে সংসারটা করতে, তাহলে এত অসুবিধে হতো না। সে তোমার বাবা যাই বলুক না কেন, আমি কিন্তু তোমার কথা কখনো ভুলি না। তোমাকে স্বাচ্ছন্দ্য দিতে পারি না ঠিকই, কিন্তু কিন্তু টাকাটাই কি জীবনের সব? বলো তো জবা। আমি কি সে কথা বলেছি? দরকার নেই আমার টাকার, তোমার কাছে এমনি সুখে আছি, আনন্দে আছি, কোনো দুঃখ নেই আমার। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, খুব ঘুম পাচ্ছে আমার। দক্ষযজ্ঞে তোমার শিবের অভিনয়টা এখনো আমার চোখে ভাসছে, সেই যে দক্ষযজ্ঞ লন্ডভন্ড করার জায়গাটা। জবা মা, জবা মা। কে ডাকে? মণিভূষণ কাকা? জবা মা, এই যে মা। মণি কাকা তুমি? এতদিন বাদে আমাকে মনে পড়লো বুঝি? বাড়িতে উৎসব কিনা, তাই হয়তো মনে পড়েছে তোমাকে। তোকে কি আমি ভুলতে পারি রে মা?
কিন্তু কিন্তু আমি তো কর্মচারী, কর্তার হুকুম না পেলে যে আমি আসতে পারি না মা। এই কাকার উপর তুই রাগ করিস নে মা। বাবার মন বদলেছে তাহলে? কর্তার মন কি এত সহজে বদলাবে রে? যত কষ্ট তো এই গিন্নিমার, দিন রাত কেঁদে কেঁদে সারা হলো, কিন্তু কর্তাকে তো কিছু বলার জো নেই। তাহলে আজ এখানে এলে যে? আরে মারে, বাড়িতে বড় উৎসব, তাই তোকে নিতে পাঠালেন। উৎসব? কি উৎসব? বিরাট যজ্ঞ হবে। তোর মঙ্গল কামনায় কর্তা বিরাট যজ্ঞের আয়োজন করেছেন। আশ্চর্য, হঠাৎ এতদিন পর আমার মঙ্গল কামনায় বাবা যজ্ঞ করবে। তবে তো যদুকেও নিশ্চয়ই যেতে বলেছে। বলতে বলতে আমার আমার বুক ফেটে যাচ্ছে রে। এই যজ্ঞ তোর মঙ্গল কামনায় আর জামাই বাবাজির অনিষ্ট কামনায়। কি বলছো তুমি? হ্যাঁ রে মা, আমি ঠিকই বলছি। কর্তার বিশ্বাস এই যদু তোকে ভুলিয়ে নিয়ে এসেছে, তাই কর্তার এখনো যদুর উপর খুব রাগ। জবা যাবে না মনি কাকা? না, আমি যাব। কি বলছো কি জবা? আমার অনিষ্ট কামনায় যজ্ঞ হচ্ছে শুনেও তুমি ওখানে যাবে? যেতে তো হবেই, যোগ্য জবাব দিতে হবে। জবা, জবা, আমি আর এগোবো না। তোমার বাপের বাড়ি তো আর বেশি দূরে নয়, এবার তুমি চলে যাও। তুমি কষ্ট করে এতটা পথ হেঁটে কেন এলে? বারে, তুমি বিয়ের পর এই প্রথম বাপের বাড়ি যাচ্ছ, আর আমি আসবো না? তাই দিয়ে গেলে আর নিয়ে যাবে না? নিয়ে তো যাবই। আমি এই গাছতলাতেই বসে থাকবো, একেবারে তোমাকে সঙ্গে করে নিয়ে ফিরবো। কি? আর আমি না ফিরতে চাইলে? তুমি আমার কাছে ফিরবে না? এটা কখনো সম্ভব? আমি কিন্তু তোমার অপেক্ষায় এখানেই বসে রইলাম। এভাবে বসে থাকতে তোমার কষ্ট হবে যে। আমার কষ্টের জন্য তুমি একটুও ভেবো না। মাঠে ঘাটে ঘুরে বেড়ানোই তো আমার অভ্যেস। তুমি নিশ্চিন্তে যাও, বাবাকে যোগ্য জবাব দিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। জবা মা, এবার যে একটু তাড়াতাড়ি করতে হবে রে মা, বেলা থাকতে থাকতে তো পৌঁছতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকা, হয়ে গেছে। যদু, আমি আসি কেমন? সাবধানে থেকো। তুমি একটুও চিন্তা করো না, একটা রাত তো আমার এখানে ভালোই কেটে যাবে। তুমি এখন যাও। খিদে পেলে চিড়ে গুড়টা খেয়ে নিও কিন্তু। কাল ভোরে ভালোই ভালোই ফিরে এসো। দুর্গা দুর্গা। এই তো জবা মা, এসে গেছিস। এতদিন পর তোকে দেখে আমার খুব ভালো লাগছে রে মা। তোর মঙ্গলের জন্যই তো এইসব যজ্ঞ। ভালো, কিন্তু একটা কথা ভেবে দেখো, আমার মঙ্গল কামনার অর্থ কিন্তু যদুরও মঙ্গল কামনা। এসব কথা এখন থাক, ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে আগে কিছু খাও। খাবো? এখানে? তুমি আমার স্বামীর অনিষ্ট কামনায় যজ্ঞ করবে আর আমি এখানে খাবো? এখানে থাকা তো দূর, আমি এখানে জলস্পর্শও করব না। জবা,
নিজের বাবাকে এভাবে অপমান করতে পারছিস তুই? তুমি যদি আমার স্বামীকে অসম্মান করো তবে এরকম অপমান তোমাকেও সইতে হবে বই কি। যাই হোক, আমি তোমাকে এটুকুই বলতে এসেছিলাম, যেখানে আমার স্বামীর স্থান নেই, সম্মান নেই, সেখানে আমারও স্থান নেই। কি এত বড় কথা? কি ভেবেছিস তুই এসব শুনে আমি যদুকে মেনে নেব? কোনোদিনও নয়, প্রাণ থাকতে আমি ওকে মানব না। তবে আজ থেকে তোমার মেয়েকেও ভুলে যেও বাবা। জবা, ওরে ওরে মেয়েটা সন্ধেবেলায় বেরিয়ে যাচ্ছে, ওকে আটকা আটকা, জবাকে আটকা। মাগো, চোদু চোদু চোদু। জবা, জবা, আমি কেন এমন দেখলাম? তবে কি জবার কিছু জবা, 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 জবা। আমি আর কোনো আশা দেখছি না জমিদার মশাই, আপনারা ঈশ্বরের নাম করুন। জবা মা, জবা, জবা মা রে। জবা, জবা, আমি এসেছি। তোমার যদু এসেছে তোমার কাছে, এবার সব ঠিক হয়ে যাবে। তোমাকে নিয়ে আমি সব পীঠস্থান ঘুরবো জবা। তুমি কিছুতেই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমাকে এভাবে কিছুতেই ছেড়ে চলে যেতে পারো না। কর্তা, কর্তা, যদু যা করেছে আপনি ভাবতেও পারবেন না। আমি ভাবতে চাইও না। যদু পণ করেছে কর্তা যে সতীর 51 পিঠে জবাকে নিয়ে পুজো দেবে, জবাকে সুস্থ করে তবেই নাকি ও ফিরবে। জবাকে নিয়ে পিঠে পিঠে হত্যে দিয়ে বেড়াচ্ছে। কি কি বলছো তুমি? জবা, জবা, আমার চোখ মেলেছো তুমি। তোমাকে সুস্থ করার জন্য সেই কবে থেকে আমি পীঠস্থান করছি। এবার আমার সঙ্গে ঘরে ফিরে যাবে না? যাবে না জবা? ওঠো, চলো, আমাদের সেই ছোট্ট ঘরে ফিরে যাই। আর ভয় নেই, আর কোনো ভয় নেই জবা, আর কোনো ভয় নেই। চলো। আমি অনেক অপরাধ করেছি রে মা। বাবা। হ্যাঁ রে মা, পারলে তুই এই বাবাটাকে ক্ষমা করিস। যদুকে ভুল বুঝে আমি তোদের অনেক কষ্ট দিয়েছি রে মা, অনেক অপমান করেছি। আজ আমি প্রাণ ভরে তোদের আশীর্বাদ করছি। খুব সুখী হবি, খুব খুব সুখী হবি তোরা। আমিও এবার থেকে মন দিয়ে সংসার করব বাবা, যাত্রা ছেড়ে দেব। কি?
না বাবা না, যাত্রা তুমি ছাড়বে কেন? অভিনয় যে তোমার রক্তে। একদিন একদিন তুমি অনেক অনেক বড় অভিনেতা হবে। আর তুমি অভিনয় ছেড়ে দিলে আমার আমার জবা মা যে দুঃখ পাবে বাবা। যাত্রা তুমি করবে বাবা। দেখো গিন্নি দেখো, দুজনে যেন সাক্ষাৎ শিব আর সতী। দেখে চোখ আমার জুড়িয়ে যাচ্ছে। ঠিকই বলেছ, দুটিতে যেন এভাবেই সারা জীবন সুখে থাকতে পারে।